আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। কোনো দল বা গোষ্ঠী নয়, প্রস্তাবিত বাজেটে সব শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেবল ঘোষণা নয়, বাজেট প্রস্তাবের সাথে সাথে রোড ম্যাপও দেওয়া হয়েছে। বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়তে সব ধরনের নীতি সহায়তার কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, বাজেটে ব্যাপক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন তারা। এ সময় বাজেটকে জনবান্ধব বলেও জানান জ্বালানি মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বিশ্বের ইকোনমিক যে চিন্তাগুলো, অর্থনৈতিক যে চিন্তা, ওগুলো বদলে যাচ্ছে এবং পোর্টফোলিও বদলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া বদলে যাচ্ছে। এই জন্য আমাদের যে পাবলিক ফাইন্যান্সের যে আর্কিটেকচার আছে, যে আগের মতো গোদবান্ধা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাজেটে জনগণ ব্যক্তি খাতকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকলেও বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। রাজধানীর লেকশোর হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তার মতে, মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর গুলশানে একটি হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। এমন বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে 2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে উঠতে ব্যাংক ঋণ সহজীকরণ সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেন তিনি। যাদের আয় 35 লাখের উপরে তারা কিন্তু উচ্চ আয়ের পর্যায়ে যাবে এবং তাদেরকে উচ্চ আয় হিসাবে বিবেচনা করে 35% তাদের উপরে কর আরোপ করা হবে। সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, যে ভিত্তির ওপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে, এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোর সাধুবাদ জানানো হয়। পাশাপাশি 60টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করেন গবেষণা সংস্থাটি। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট ঘোষণা হয়েছে। সাধারণ মানুষের চাওয়া নিত্যপণ্যে দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বেকারত্ব দূর, কর্মসংস্থান, চিকিৎসা ও সুশাসন। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানো গেলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। বিস্তারিত শাকিলা করিমের প্রতিবেদনে। বাজেটকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা। কেউ দেখছেন উন্নয়নের সম্ভাবনা, আবার কেউ চিন্তিত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। সাধারণ মানুষের দাবি, কাগজে কলমে নয়, বাজেটের প্রকৃত প্রভাব যেন দেখা যায় মাঠ পর্যায়ে। বরাদ্দের অর্থ যথাসময়ে ও সঠিক খাতে ব্যয় নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। বাজেটের দাম বাড়তেছে, এটা আমাদের জন্য খুবই খারাপ, কারণ আমাদের আয় বুঝিয়ে তো ব্যয় করতে হইব। আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক। সব ছাপিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানার তাগিদ ছিল সবার প্রথম চাওয়া। গভর্নমেন্টের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে অন্তত দ্রব্যমূল্য
কমার ব্যাপারে যেন তারা বাজারে অন্তত যেন মনিটরিং এই জিনিসটা কাজটা যেন করে থাকে। এখন জিনিসপত্রের দাম এইভাবে হু করে বাড়লে তো আসলে মানুষের জন্য কষ্ট হয়ে যায়। বাজেটে বলে ওটার দাম কম, সব কিছু দাবি কমে নাই। কিনবার গেলে সাধারণ মানুষ বুঝতে পারবে তখন সব মূল্যেরই দাম বৃদ্ধি। অন্যদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা। তাদের মতে এমন সুবিধা নিয়মিত করদাতাদের প্রতি এক ধরনের অবিচার। কালো টাকা সাদা করবার সুযোগ রাখি তাহলে আসলে যারা ন্যায্যভাবে আয় করে এবং তার বিপরীতে কর দেয় তারা আসলে খুব বেশি এখানে ইনসেন্টিভাইজড হয় না। এই ধরনের প্রভিশনকে আমরা বরাবরই সিপিডির পক্ষ থেকে বলে এসেছি যে আমরা এই ধরনের প্রভিশন কোনোভাবেই চাই না। এটা মূলত অনিয়ম ও দুর্নীতিকে একটা বৈধতা দেওয়ার মতো ব্যবস্থায়। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থকে মূলধারায় আনতে এবং বিনিয়োগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সব মিলিয়ে বড় বাজেটকে স্বাগত জানালেও সাধারণ মানুষের মূল প্রত্যাশা একটাই, ঘোষণার চেয়ে বাস্তবায়নে গুরুত্ব। আর কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই এখন নজর থাকবে বাজেট কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে সরকার। অর্থবর্ষের সম্পূরক বাজেট। শাকিলা করিম, RTV, ঢাকা। অর্থনীতিকে স্থিতিশীল বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যমাত্রা নিয়ে উপস্থাপন হলো 9,38,000 কোটি টাকার নতুন বাজেট। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিকেএমই এই বাজেটকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে। তবে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এদিকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট মনে করে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দেশি বিদেশি বিনিয়োগের আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও সেবা খাতকে গতিশীল করার মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তোলার অভিযাত্রার অংশ হিসাবে ঘোষণা করা হয় 2026-27 অর্থ বছরের এই বাজেট। ও শান্তিপূর্ণ সংসদে রেকর্ড 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বেড়েছে আয় ব্যয়ের ঘাটতির পরিমাণ, বেড়েছে ঋণের লক্ষ্যমাত্রাও। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছেন এটি একটি উচ্চবিলাসী বাজেট। বিশেষ করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং খাত থেকে সরকারের উচ্চ ঋণ নেয়ার প্রবণতা বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানান সিপিডির প্রধান নির্বাহী। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। এদিকে বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন এই বাজেট ব্যবসায়ী বান্ধব। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি। আমার 28 বছরের জীবনে এটা অন্যতম শ্রেষ্ঠ বাজেট নিঃসন্দেহে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে এই বাজেটে ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার এবং সবচেয়ে বড় কথা হলো সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে যা যা করা প্রয়োজন তার প্রায় সব কিছুই এই বাজেটে রাখা হয়েছে। তবে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে সন্দিহান এই ব্যবসায়ী নেতা। এনবিআর যে নিচের লেভেলে যারা আছেন, যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার বা ইন্সপেক্টর র্যাঙ্কে যারা আছেন, তারা এতটাই বেশি দুর্নীতিগ্রস্ত যে তারা সরকারের সকল সদিচ্ছা, সকল ভালো পদক্ষেপকে ওনারা একদম নষ্ট করে দেন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বাজেট বলেও আখ্যা দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, করের বোঝায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
লোক দেখানোর এই বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও লুটপাট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বাজেটকে গণবিরোধী উল্লেখ করে একটি জনকল্যাণমূলক বাজেট দেওয়ার দাবি জানান। বিএনপি ব্যাংকিং খাতে নৈরাজ্য করে আওয়ামী লীগের পথে হাঁটছে বলে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার। জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। বড় বাজেট মানে বড় দুর্নীতি। এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন হয়নি এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে এসে জুমার নামাজের পর এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ে, এতে বড় বাজেট বাস্তবায়ন অসম্ভব। এ সময় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবে সীমান্তে পুশিন। রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। প্রায় 30 লক্ষ শুধু মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে তারা, এবং সীমান্তে তারা মানবতার জীবন যাপন করছে। প্রতিবার বাজেট ঘোষণার পর সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা যায়। কর বা শুল্ক বৃদ্ধির অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাজেট ঘোষণার পরদিনও রাজধানীর কাঁচা বাজারগুলোতে পণ্যের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। বিস্তারিত জানাচ্ছেন অভি আরিফ। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন নেই। জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরে বাজেট উপস্থাপনার পরও বাজারে দেখা যায়নি কোনো অস্থিরতা। সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে ধান, চাল, আলু, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্ছের কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে পণ্যের দামে বড় কোনো পরিবর্তন না থাকলেও দাম বাড়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। আমরা সাধারণ মানুষরা তো এটাই চাই যে খাবারের দাম কম থাকবে, নিরাপত্তা থাকবে। সারের দাম কমায় না, তেলের দাম বৃদ্ধি। তেলের সরকার এসে ভালো কি কৃষকের পাশায় বাস। গত সপ্তাহে মোটামুটি ছিল, কিছু কিছু মালের দাম একটু বাড়ছে আর কিছু কিছু আর কম আছে। মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এমন কোনো জিনিস নাই যে সেগুলোর দাম বাড়ে নাই। বিক্রেতারা জানান, বাজেটের কর কমানোর সুবিধা বাজারে আসতে কিছুটা সময় লাগবে, কারণ তারা আগের দামে কেনা পণ্য এখনো বিক্রি করছেন। দাম বেশি হলে বিক্রি করবো না, মানুষের যেই পরিমাণ যে চাহিদা ওই পরিমাণে নিতে পারে না, কারণ যার দরকার 1 কেজি হ্যাঁ নেয় হাফ কেজি। এর আগে তো মনে করা ছিল যেটা 153 টাকা, 103 টাকা হেড হয়ে আছে 153 টাকা। বাজারে স্বস্তি থাকলেও পুরোপুরি নিশ্চিন্ত নন ক্রেতারা। তাদের আশঙ্কা, ভবিষ্যতে কোনো অজুহাতে আবারও বাড়তে পারে নিত্যপণ্যের দাম। তাই কর কমানোর সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন থাকে নাগালের মধ্যে। আর তাই তো উচ্চ মূল্যস্ফীতির চাপে স্বস্তি ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে জনগণ। অভি আরিফ, RTV, ঢাকা। বাবার স্মৃতি বিজড়িত PM খালের পাতলি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করতে একদিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি 2024 সালে গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এছাড়া পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, চকরিয়া জনসভা এবং কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন সহকর্মী মাদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রুবেল, প্রায় 2 দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, তো স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তাদের প্রত্যাশা কি? জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল 10টায় পৌঁছবেন কক্সবাজারে এবং কক্সবাজারে পৌঁছে তার পিতার স্মৃতিবিজড়িত সেই পিতালি খাল পুনঃখনন করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি ক্ষমতায় আসার আগেই যে সভা সমাবেশগুলো হয়েছিল সেখানে তারেক রহমান বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে খালগুলোকে পুনরায় উদ্ধার করা এবং পুনঃখননের মাধ্যমে কৃষকদের মাঝে যাতে ফসল উৎপাদন বাড়ানো যায় সেই পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে খাল খনন করবেন। আমরা আজকে কক্সবাজারে আসার পথে দেখেছি যেটি আমরা যে আগামীকালকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এই পর্যটন নগরীতে উৎসবের একটি আমেজ বিরাজ করছে। যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাবরই বলা হয়ে থাকে যাতে কোনো ধরনের পোস্টারিং বা কোনো ধরনের ব্যানার ফেস্টুন সেই অর্থে না লাগানো হয়, যাতে মানুষের বিড়ম্বনা বা বিরক্তির কারণ সৃষ্টি হয়। যেই কারণে আমরা দেখেছি সবগুলি যেসব এলাকায় প্রধানমন্ত্রী যান সেসব এলাকায় অতীতের মতো খুব বেশি খুব একটা তোরণ চোখে পড়ে না বা বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড খুব একটা চোখে পড়ে না। তবে আমরা আসার সময় দেখেছি চকরিয়াতে বা পেকুয়াতে কিছু কিছু জায়গায় ছোট ছোট আকারের কিছু ফেস্টুন ব্যানার শোভা পাচ্ছে যে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে। আপনি জানেন যে আগামীকাল বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই পর্যটন নগরীকে আসলে পর্যটন বান্ধব করা বা পর্যটকদের আকৃষ্ট করার জন্য নানা পদক্ষেপের কথা বিএনপি সরকার আগে থেকে বলে এসেছিল এবং বিএনপি ক্ষমতায় আসার পর তাদের যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলিকে আসলে দৃশ্যমান করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর আগামীকালকের এই সফর। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে বিএনপি ক্ষমতায় আসার আগে তারেক রহমান বলেছিলেন যে বাংলাদেশে আরও নতুন করে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন এবং আগামীকাল সেই সুবাদে বৃক্ষরোপণ করে 25 কোটি বৃক্ষরোপণের উদ্বোধনও কিন্তু কক্সবাজার থেকেই করবেন। এবং আগামীকাল সবচেয়ে বড় অনুষ্ঠানটি বিকেল 4টায় কক্সবাজার বাস স্ট্যান্ডে যেখানে তিনি রাজনৈতিক সমাবেশ করবেন এবং রাজনৈতিক সমাবেশটি শেষ করে মেরিন ড্রাইভে গিয়ে সমুদ্র দর্শন করার কথা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে সেই কর্মসূচিগুলিতে তিনি অংশ নেবেন এবং সবশেষ সুধী সমাবেশ করবেন হোটেল লেকশোতে, হোটেল লং বিচে এবং দুপুরে আমরা যতটুকু জেনেছি যেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায়টি দুপুরে তার বাসায় তিনি মধ্যাহ্নভোজ সারবেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের তারেক রহমানের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সবশেষ খবর। সুজানা। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিশুরা বড় হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যে তাদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চীনকে একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মিস্টার ইউ ওয়েন সহ স্থানীয় প্রশাসন ও দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর উপযোগী দেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। নিউ ইয়র্কে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। একই বৈঠকে বিশেষ অতিথি জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিনিয়োগের স্বার্থে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সব ধরনের কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের উপস্থিতিতে বৈঠকে দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী ও এলপিজি আমদানির বিষয়টিও তুলে ধরা হয়। শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন,
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসত ভিটা রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। দুপুরে গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরিঘাটে জরুরি নদী তীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকার গঠনের ৩ মাসের মধ্যেই নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ায় লাভবান হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষরা। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি পানি সম্পদ মন্ত্রণালয়কে বলে দিয়েছেন এখানে স্থায়ী ব্যাংক প্রোটেকশন দেওয়ার জন্য, স্থায়ীভাবে প্রোটেকশন দেওয়ার জন্য অলরেডি তিনি বলে দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড সেই অনুযায়ী প্রজেক্ট রেডি করছে। পলাতক স্বৈরাচার পার্শ্ববর্তী দেশের সহায়তায় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন করার আহ্বান জানান তিনি। দেশে এবং বিদেশে মহল বিশেষ যারা পরাজিত হয়েছে, যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বসে নাই। তারা একেবারে পালিয়ে গেছে এটাও ভাবার কোনো কারণ নাই। আমার পার্শ্ববর্তী একটা দেশ তাদেরকে সমর্থন করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ষড়যন্ত্রকে রোখা যাবে না। এই সরকারকে আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন দিতে হবে, এগিয়ে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় বিশ্বের বুকে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের মাধ্যমে ক্ষমতায় আরোহণের কেবল ৩.৫ বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের বীজ বপন করেছিলেন তিনি। বলেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় ৩টি বাজেট দিয়েছিলেন, ৩টিই ছিল জনকল্যাণমুখী। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ পেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ জয়লাভ। এসব জিয়াউর রহমানের তার স্বল্প জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার দিক থেকে নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতি করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে চলতি বছরের নভেম্বরের মধ্যে রূপপুরে পরমাণু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া লোডশেডিং নয়, উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মধ্যে সমন্বয়হীনতা এবং বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে সিস্টেমে চাপ পড়ছে বলে জানান তিনি। পাওয়ার গ্রিডের এলএনডিসি ভবনে দেশের বিদ্যুৎ সংকটের মূল কারিগরির ত্রুটিগুলো তুলে ধরেন মন্ত্রী। এই সংকট কাটাতে গ্যাস, তেল ও ভারতের আমদানিকৃত বিদ্যুতের পাশাপাশি সরকারের নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা তুলে ধরেন। বিগত সরকারের রেখে যাওয়া চুক্তি ও ঋণের বোঝা বিবেচনা করে রাতারাতি নয়, বরং পরিকল্পিত সংস্কারের মাধ্যমে টেকসই সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। সঞ্চালন, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন এগুলোর মধ্যে একটা গ্যাপ থেকে গেছে, যার পরে আপনারা দেখবেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে, আমাদের বিদ্যুতের সঞ্চালন ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের এন্ডে যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ নাই, এবং যেটাকে আমরা সাধারণভাবে বলি যে বিদ্যুতের লোডশেডিং। আসলে লোডশেডিংটা হয় তখনই যখন আমার বিদ্যুৎ উৎপাদন হয় না।
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে ও পরবর্তীতে ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। আরেক আসামি ফয়সাল কালুকে গ্রেফতার করেছে র্যাব 4। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় রাফির সাথে পারভেজ ও কালুর কথা কাটাকাটির জেরে রাফিকে আক্রমণ করা হয়। ঘটনায় ভিকটিম রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ভিকটিম রাফি বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন। পূর্বে ভিকটিম রাফি যে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত, তার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয় এবং পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার পর আসামিটা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজনকে জানায় যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত পারভেজ এবং কালুর বিরুদ্ধে আমরা এই পর্যন্ত আমাদের সিটিএমএস এবং অন্যান্য মাধ্যমে যাচাই করে দেখেছি, থানা রেজিস্টার পত্র যাচাই করে দেখেছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা, মাদক মামলা আছে। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।